ওয়েলকাম ইউ অল। দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ গাইডেন্সের পিএসসি যেই যে ইন্টারভিউ গাইডেন্স তার এটা টেকনিক্যালের সেকেন্ড পার্ট আর লেকচার নাম্বার 3। একটা নন টেক ছিল পার্ট 1-এ, এর পরের পার্ট আবার নন টেক আসবে। এখন টেকনিক্যাল আর একটা পার্ট আমি দিচ্ছি। দেখো, এটা হচ্ছে মেনলি বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কংক্রিট টেকনোলজি থেকে এটা আছে। পরপর এক একটা সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আমরা আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, প্রতিটা পার্টের নোটিফিকেশন পেয়ে যাবে ঠিকঠাক টাইমে। 2-3 দিন ছাড়া ছাড়াই আমি এক একটা করে ভিডিও আপলোড করছি। যতদিন কি ইন্টারভিউ আসবে তোমাদের অনেকগুলো লেকচার দেখা হয়ে যাবে এবং প্রিপারেশনটা অনেক বেটার হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, এখানে দেখো, এটা আমি আগের দিনে হোমওয়ার্কে দিয়েছিলাম। এটা যেহেতু ইম্পর্টেন্ট সেই জন্য আমি আবার বলে দিচ্ছি। দেখো, হাউ ডু ইউ চেক দ্য কোয়ালিটি অফ সিমেন্ট অন দ্য সাইট। মানে তুমি একজন যদি সাইট ইঞ্জিনিয়ার হও, সাইটে যদি তোমাকে সিমেন্ট একটা দেয়া হয়, তুমি তাহলে সেটা কি করে ফিজিক্যালি ইন্সপেক্ট করবে যে এটা ভালো কি খারাপ। দেখো, প্রথমে প্রথমে দেখো, এটা একটা সিমেন্ট ব্যাগ। সিমেন্টের প্রথমে তোমাকে স্ট্যাকিং, সিমেন্টের যে স্ট্যাকিং, কিছু পয়েন্ট আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি। দেখো, সিমেন্টের যে স্ট্যাকিং, তার আইএস কোড হয় IS 4082। স্ট্যাকিংয়ে কিভাবে স্ট্যাক করতে হয় এই কোডে দেওয়া আছে। এই কোডের ডিটেলসটা অবশ্যই দেখে নিও। ম্যাক্সিমাম সিমেন্টের যে বস্তা রাখা হয় তার 10টা বস্তা পর্যন্ত রাখা যায়, তার উপরে রাখা যায় না। কারণ ওয়ার হাউস প্যাক বলে একটা হয়ে যায়। ওয়ার হাউস প্যাক মানে হচ্ছে বটম লেয়ারে যে সিমেন্টটা থাকবে সেটার মধ্যে সেটা কি হবে, টাইট হয়ে যাবে, মানে লাম জেনারেট হয়ে যাবে তার মধ্যে। সেই জন্য 10টার বেশি স্ট্যাক করা অ্যাভয়েড করা হয়। ঠিক আছে। আর সিমেন্টের যখনই বস্তা তুমি পাবে তখন প্রথমেই কি দেখতে হবে, প্রথমেই দেখতে হবে ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বারে দেখো, ব্যাচ নাম্বারটা থাকে কিভাবে, তোমার ঘরে যদি বস্তা থাকে দেখে নিও, উইক নাম্বার লেখা থাকে W23, W8, মানে 23 উইকের ওটা সিমেন্ট। আর হচ্ছে ইয়ারটা লেখা থাকে 24। যদি 24-এর সিমেন্ট হয় তাহলে 24 লেখা থাকে। প্রথমে তাহলে কি দেখবে, ব্যাগেতে প্যাকিং ডেটটা কত, ম্যানুফ্যাকচার ডেটটা কত, সেটাকে বলে ব্যাচ নাম্বার। ব্যাচ নাম্বারের ডেট অ্যান্ড ইয়ারটা দেখতে হবে। তারপরে দেখো, সিমেন্টে তুমি কালার দেখবে ফিজিক্যালি। কালার কি হয়, গ্রেনিশ গ্রে অর ইউনিফর্ম গ্রে বলতে পারো, গ্রে টাইপের কালার হয়। অ্যাডাল্ট্রেশন টেস্টে কি হবে, অ্যাডাল্ট্রেশন টেস্টটা কি, যদি তুমি সিমেন্টের একটু অল্প সিমেন্ট নিয়ে যদি ফিঙ্গারের মধ্যে রাব করো তাহলে কি হবে, স্মুথ ফিলিং আসবে, সেটা হচ্ছে অ্যাডাল্ট্রেশন টেস্ট। টেম্পারেচার, যদি তুমি হাত ইনসার্ট করো কিরকম লাগবে, ঠান্ডা ফিল হবে, ঠান্ডা ফিল হবে। এবার যদি ঠান্ডা ফিল না হয়, যদি গরম ফিল হয়, তখন কি হবে, তখন তোমাকে বুঝে নিতে হবে সিমেন্টটার মধ্যে হাইড্রেশন রিয়াকশন চালু হয়ে গেছে, যার জন্য হিট জেনারেট হচ্ছে, মানে সিমেন্টটা ডিটোরিয়েট হতে শুরু হয়ে গেছে। ফ্লোট টেস্ট, ফ্লোট টেস্ট যদি করো তাহলে ফ্লোট টেস্টে কি হয়, তুমি যদি 1 বাকেট জলের মধ্যে অল্প সিমেন্ট দাও তাহলে সেটা কি হবে, প্রথমে ইনিশিয়ালি কি হবে, দেখো, ইনিশিয়ালি ফ্লোট করবে, তারপরে সিঙ্ক হয়ে যাবে, তারপরে ডুবে যাবে। তারপরে দেখো, স্মেল টেস্ট বলতে মাটির মতো গন্ধ, আর্থি স্মেল থাকে, আর্থি স্মেল হয়। লাম টেস্ট, কোনো লাম প্রেজেন্ট থাকা চলবে না। স্ট্রেংথ কি ধরনের, স্ট্রেংথটা কিভাবে ফিজিক্যালি টেস্ট করা হয়, একটা 25x25x250 একটা স্যাম্পেল বানানো হয় জলের সাথে মিক্স করে, সেটাকে এবার 7 দিনে 340 নিউটনে 150 mm সাপোর্টের মধ্যে রেখে সেটার মাঝখানে একটা লোড অ্যাপ্লাই করা হয় 340 নিউটন। এবার সেটাতে যদি ক্র্যাক বা ফেলিওর শো না করে তাহলে বুঝতে হবে সিমেন্টটা ঠিকঠাক। তুমি যদি ওপরের ফিজিক্যাল পয়েন্টগুলো দেখো, এর জন্য আমি দিয়ে দিয়েছি অ্যান্সারটা কিভাবে কি দিতে হবে তোমাদের। দেখো, প্রথমে ডেট অফ প্যাকিং, মানে ব্যাচ নম্বরটা তুমি দেখলে, ব্যাচ নম্বর কদিনের মধ্যে সিমেন্টটাকে ইউজ করতে হবে, উইদিন 3 মান্থস। আমি আগের দিনে কোশ্চেনে একটা বলেছিলাম 3 মান্থস যদি ওভার হয়ে যায় তখন সেটা কি হয়, 20% স্ট্রেংথ ডিডাক্ট হতে শুরু হয়ে যায়, মানে 20% স্ট্রেংথ তখন কমে যাবে, 80% স্ট্রেংথই তখন পাবে তুমি সিমেন্ট থেকে। দেখো, তারপরে কালার টেস্টে ইউনিফর্ম গ্রে বা গ্রিনিশ গ্রে বলতে পারো, রাবিং করলে স্মুথ ফিলিং আসবে, হাত ইনসার্ট করলে কুল ফিলিং পাবে। ফ্লোট টেস্টে ইনিশিয়ালি ফ্লোট হবে, তারপর সিঙ্ক হয়ে যাবে, আর্থি স্মেল হবে, কোনো লাম থাকা চলবে না। আর স্ট্রেংথ টেস্টের মধ্যে একটা তোমাকে ওয়াটারের সাথে মিক্স করে স্যাম্পেল বানাতে হবে, স্যাম্পেল সাইজ 25x25x250,
সেটা 7 দিন কিউরিং করার পরে 340 নিউটন লোড লাগাতে হবে, 150 মিটার এর অ্যাপার্টে সাপোর্ট থাকবে। আর হচ্ছে তোমার 340 নিউটন যদি লোড লাগাও, এটা হচ্ছে ক্রস সেকশন স্যাম্পেলটা, তাহলে কি হবে, কোনো ফেলিওর শো করা চলবে না, এখানে কোনো ক্র্যাক বা কিছু ফেলিওর শো করবে না। তাহলে স্যাম্পেল তোমাকে বুঝতে হবে যে সিমেন্টের কোয়ালিটিটা একদম ওকে আছে। তাহলে এই পয়েন্টগুলো তোমরা বলতে পারবে। এবারে হচ্ছে আরো কিছু পয়েন্ট বলে দিই। সিমেন্টের যে ব্যাগ, তার হচ্ছে তোমার হচ্ছে এরিয়াটা হয় 0.3 মিটার স্কোয়ার, একটা সিমেন্ট ব্যাগ 0.3 মিটার স্কোয়ার লাগে। আর ব্যাগের হাইট সবসময় 0.18 মিটার হয়, দুটোই গুণ করলে ভলিউমটা পাবে। আর হচ্ছে সিমেন্ট 3 মাসের মধ্যে ইউজ করতে হয়। এবার সিমেন্ট কখন রিজেক্ট হয়ে যায়, যখন 5% বেশি ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে যায়, তখন সিমেন্টটাকে রিজেক্ট করা হয়, এটাও মনে রাখবে। তাহলে সিমেন্টের আমি কোড বলে দিচ্ছি, স্ট্যাকিং কোন কোডের হিসাবে হয়, ব্যাগের ভলিউম, কত পার্সেন্ট ময়েশ্চার অ্যাবজর্ব হয়ে গেলে সিমেন্টটা রিজেক্ট হবে সেটা বলে দিলাম, ফিজিক্যাল টেস্টগুলো বলে দিলাম। এই কটা জানলে মোটামুটি তোমার এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি ভালো করে দিতে পারবে, বা আলাদা কিছু থেকে যদি কোশ্চেন ধরে নেয় তুমি অ্যাটেন্ড করতে পারবে। তারপরে দেখো কোশ্চেনটা, হোয়াট আর দ্য টাইপস অফ স্লাম্পের কতগুলো টাইপ হয়? স্লাম্প দিয়ে আমরা কি কি চেক করি? ওয়ার্কিবিলিটি। স্লাম্পের সাহায্যে ওয়ার্কিবিলিটি চেক করি। আর হচ্ছে স্লাম্প চেক করার কি কি টেস্ট আছে? আমাদের আছে স্লাম্প কোন টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, ভিভি কনজিস্টোমিটার টেস্ট, কেলি বল টেস্ট, এগুলো জেনারেলি করা হয়। স্লাম্পের কি কি টেস্ট এগুলোও জানতে হবে। তার মধ্যে আমরা ফিল্ডে সবসময় স্লাম্প টেস্টই ম্যাক্সিমাম ইউজ করে থাকি, এটাই সব থেকে ইজি ওয়ে, সিম্পল মেথড স্লাম্প টেস্ট। এখানে দেখো স্লাম্পের টাইপগুলো বলেছে। স্লাম্পের টাইপ পিকচার দেখে তোমরা বুঝেই গেছো কি কি টাইপ, আমি পিকচারগুলো অ্যাটাচ করে দিয়েছি ইজিলি বোঝার জন্য। দেখো প্রথমে আছে ট্রু স্লাম্প, তারপরে আছে শিয়ার স্লাম্প, তারপরে কোলাপস স্লাম্প, তারপরে আছে জিরো স্লাম্প। তো জিরো স্লাম্প কখন হয়? যখন দেখবে খুব মিক্সটা স্টিপ কনজিস্টেন্ট, হ্যাঁ, কোনো ওয়ার্কিবিলিটি নেই, মানে একদম তোমার মোল্ডের শেপটাই নিয়ে আছে কংক্রিটটা, তখন সেটাকে বলে জিরো স্লাম্প। কোলাপস স্লাম্প করো, যখন ময়েশ্চার কন্টেন্ট কংক্রিটের মধ্যে বা ওয়াটার সিমেন্ট রেশিও যখন খুব বেশি হবে, তখন কি হবে, পুরো কংক্রিটটাই কোলাপস হয়ে যাবে, যখনই মোল্ডটা তুমি তুলবে তখনই কি হবে, কোলাপস হয়ে যাবে, তখন সেটাকে বলে কোলাপস স্লাম্প। কি জন্য হয়? পার্টিকেলসের মধ্যে কোয়েশন একদমই নেই, আর হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিওটা যখন খুব বেশি। শিয়ার স্লাম্প দেখো, যদি কোনো হার্ডস মিক্স নাও তুমি, মানে এগ্রিগেট সিমেন্ট রেশিও যখন খুব হাই, এগ্রিগেট কন্টেন্ট খুব বেশি, যখন হার্ডস মিক্স হবে, যখন ইউনিফর্ম মিক্সটা থাকবে না, তখন কি হবে, যখনই তুমি মোলটা তুলবে একটা কোন করে কংক্রিটটা স্লাইড হয়ে নিচে পড়বে। দেখো একটা কোন হয়ে সাবসাইড হয়েছে, সেই জন্য এটাকে বলে শিয়ার স্লাম্প। শিয়ার স্লামে কি ল্যাক অফ কোহেশন হবে পার্টিকেলস গুলোর মধ্যে, শিয়ার স্লাম হবে। হার্স মিক্সের ক্ষেত্রে শিয়ার স্লামটা হয়। এবার ট্রু স্লাম কি? যখন বলছে তুমি যখন মোলটা তুলবে তখন যদি কংক্রিটটা সাবসাইড হয় এবং মোল্ডের শেপটাও মেনটেন হয়, ঠিক আছে, তখন সেটাকে বলে ট্রু স্লাম। ট্রু স্লামটা কি? মোস্ট ডিজারেবল। ট্রু স্লামটা হচ্ছে আমাদের মোস্ট ডিজারেবল, মানে এইটা একসেপ্ট করা হয়। এটা হলে কি বুঝবে, তোমার মিক্সটা ঠিক আছে, মিক্সটা পুরোপুরি ভালোভাবে হয়েছে। ঠিক আছে, মোস্ট ডিজারেবল হচ্ছে ট্রু স্লাম। দেখো এর ডেফিনেশন গুলো আমি দিয়ে দিয়েছি। ট্রু স্লাম, কংক্রিট জাস্ট সাবসাইড শর্টলি, মানে অল্প একটু সাবসাইড হবে এবং মোর অর লেস মেনটেন দ্য মোল্ড শেপ, মোল্ডের শেপ কাছাকাছি মেনটেন করবে, এই টাইপের স্লামটা হচ্ছে মোস্ট ডিজারেবল হয়। শিয়ার স্লামটা কি হয়? ওয়ান হাফ অফ দ্য কোন স্লাইড ডাউন, মানে একটা কোন করে কংক্রিটটা স্লাইড ডাউন হয়ে যায় ইনক্লাইন প্লেনে, তখন তাকে কি বলে? শিয়ার স্লাম। শিয়ার স্লামটা কি কি ইন্ডিকেট করে? একটা হার্স মিক্স ইন্ডিকেট করে, আর হচ্ছে পার্টিকেলগুলোর মধ্যে ল্যাক অফ কোহেশন থাকে। এতটুকু জিনিস জানলেই হবে। কোলাপস স্লাম, ফ্রেশ কংক্রিট কোলাপস কমপ্লিটলি, যখন ওয়াটার সিমেন্ট রেশিও খুব বেশি হয় তখন কোলাপস হয়ে যায়। জিরো স্লাম কি? যখন
ওয়াটার সিমেন্টের চেয়ে ওটা খুবই কম, একদম কম থাকে। স্টিপ কনসিস্টেন্ট যখন মিক্স হয় তখন কি হয়, একদম মোল্ডের শেপটাই, তুমি যখন মোল্ডটা তুলবে কংক্রিট কোনো কিছুই সাবসাইড হবে না, সাবসাইডস হবে না, পুরোপুরি মোল্ডের শেপ নেবে, নো ওয়ার্কেবিলিটি। তখন কি হবে, তখন জিরো স্লাম পাবে, তখন হচ্ছে তুমি জিরো স্লাম বলতে পারো। দেখো যদি তারপরের কোশ্চেনটা আমরা দেখি। দেখো তারপরের কোশ্চেনটা হচ্ছে, বলছে হোয়াট আর দ্য কমন মেথডস অফ কিউরিং দ্য কংক্রিট। কিউরিং এর কমন মেথড গুলি কি কি? পিকচার গুলো অ্যাটাচ করে দিয়েছি, তুমি বুঝতেই পারছো। দেখো স্টিম কিউরিং আছে, মেমব্রেন কিউরিং আছে, তুমি পন্ডিং করতে পারো, ঠিক আছে, পন্ডিং করলে কিউরিং ইউজ করতে পারো, কিউরিং কম্পাউন্ড, ইলেকট্রিক কিউরিং ইউজ করতে পারো, হেজেন ক্লথের ওয়েট কভারিং ইউজ করতে পারো, স্প্রে মেথড করতে পারো, আর হচ্ছে ইমার্সান মেথড করতে পারো। এতগুলো মেথড আছে। এবারে দেখবো কোন মেথডটা কোনখানে ইউজ করি আমরা। মেথডের নামগুলো তুমি বললে, তোমাকে এইটা মেথডের নামগুলো বললেই তোমাকে তারপরে কাউন্টার কোশ্চেনে কি আসবে, যে এই মেথডটা তুমি কোথায় ইউজ করো। তখন তোমাকে দেখো আমি বলে দিচ্ছি প্রতিটা মেথড। দেখো ইমার্সান মেথড, ইমার্সান প্রি ফ্যাব্রিকেটেড ব্লক, ধরো তুমি কোনো ফ্যাব্রিকেশন এরিয়াতে তুমি একটা ব্লক কাস্টিং করেছো, তখন সেটাকে তুমি কি করবে, ওই হচ্ছে ইমার্সান মেথডে কোনো বন্ডিং টাইপেরই একটা মেথড, যেখানে হচ্ছে ওয়াটারটাকে স্টোর করে রাখা হয়, সেইখানে ইমার্স করে দিতে হবে, সাবমার্জ করে দিলে ইমার্সান মেথড, ওটাকে বলে ইমার্সান মেথড। আরই ওয়ালের যে প্যানেলগুলো কাস্টিং হয় সেগুলো দেখবে সবসময় ওই হচ্ছে ইমার্সান মেথডে কিউরিং করা হয়। দেখো স্ট্যাগনেটিং বা পন্ডিং মেথড, পন্ডিং মেথডটা হচ্ছে বেস্ট মেথড। এটা কি কখন করা হয়, পন্ডিং মেথড দেখেই থাকবে তোমার ঘরে, যদি ছাদ ঢালাই হয়ে থাকে তখন তাকে পন্ডিং মেথড ইউজ করা হয় ফর ফ্ল্যাট সারফেস। রোডে পন্ডিং, রোড পেভমেন্টে পন্ডিং মেথড ইউজ করা হয়, রুফ স্ল্যাব, ফ্লোরিং। দেখো তারপর স্প্রিংলিং কখন করা হয়, ভার্টিক্যাল সারফেস, দেখবে তুমি হচ্ছে যখন হচ্ছে ইএম বাইপাস দিয়ে যাবে, ওখানে যখন কালামগুলো কাস্টিং হয়েছিল তখন হচ্ছে কি হয়েছে, স্প্রিংলিং মেথড ইউজ করা হয়, ব্রিজের পিয়ার, প্লাস্টার ওয়াল, এইসব হচ্ছে স্প্রিংলিং মেথড ইউজ করা হয়। ওয়েট কভারিং কোথায় হয়, ফর স্ট্রাকচারাল এলিমেন্টে হেজেন ক্লথের ওয়েট কভারিং ইউজ করা হয়। বিম, কালাম, কাস্টিং এর দিকে থাকবে, কালামে আমরা হেজেন ক্লথ দিয়ে হেজেন ক্লথটাকে ভিজিয়ে রাখি। মেমব্রেন কিউরিং কখন ইউজ করা হয়, মেমব্রেন কিউরিংটা ইউজ করা হয় রোড পেভমেন্টে ইউজ করা হয়, যেখানে জল কম থাকে। স্ক্রাসিটি অফ ওয়াটার, এটা বিশাল ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে। মানে হচ্ছে তোমার কি করা হয়, রোডেতে হেজেন ক্লথ দিয়ে ভিজিয়ে দেওয়া হয়, ভিজিয়ে দিয়ে তার উপরে মেমব্রেন এর শিট দিয়ে পুরো প্যাক করে দেওয়া হয়, যাতে ভিতরের ময়েশ্চারটা বাইরে বেরোতে না পারে। কিউরিং কিউরিং তো সেই জন্যই করা হয়, কোনো স্ট্রাকচারাল এলিমেন্টের সারফেসের ময়েশ্চারটা যাতে এভাপোরেট না হয়ে যায়। দেখো স্টিম কিউরিং কি, প্রিকাস্ট মেম্বারে স্টিম কিউরিং ইউজ করা হয় তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন হওয়ার জন্য, হাই রেট অফ স্ট্রেংথ গেইনের জন্য। ইনফ্রারেটেড কিউরিং কোথায়, সলিড ব্লক, হলো ব্লকের ক্ষেত্রে ইনফ্রারেটেড কিউরিং। ইলেকট্রিক্যাল কিউরিং কোথায়, লেস ইউজ হয়, কারণ এটা বিশাল এক্সপেন্সিভ, খুব খরচা সাপেক্ষ ব্যাপার, সেই জন্য এটা কম ইউজ করা হয়। তাহলে এই মেথডগুলো তুমি জানলে, এবং কোথায় কোথায় সুইটেবল কন্ডিশন সেটাও আমি বলে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। এটা দেখে নিও। তোমরা অনেকেই নাম জানো, কিন্তু হঠাৎ করে যদি জিজ্ঞাসা করে নেয় যে কোথায় ইউজ করা হয়, তখন তুমি বলতে পারবে না। এটা জেনে নিও। কাউন্টার কোশ্চেনের জন্য আমি দুটো একসাথে ডিসক্রাইব করে দিয়েছি, খুব সুন্দর করে ডিসক্রিপশন আছে, এতটুকু জানলে এনাফ তোমার জন্য, এটা দেখে নিও। তারপরে দেখো কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে যাব। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট টিএমটি। দেখো টিএমটি অনেক সময় কি ধরে, ফুল ফর্ম। টিএমটির ফুল ফর্ম কি, টিএমটি বার যে ইউজ করেছো তোমরা সাইটে, তার ফুল ফর্ম কি? টিএমটির ফুল ফর্ম হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড। থার্মো মেকানিক্যালি ট্রিটেড কি হচ্ছে, একটা প্রসেস যেটাতে স্টিলটাকে বানানো হয়। থার্মো মেকানিক্যালি ট্রিটমেন্ট একটা প্রসেস, সেই হিসাবেই এর নাম দেওয়া আছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার। হচ্ছে যদি এই বার ইউজ করার কি সুবিধা, এটা ডাক্টিলিটি প্রোভাইড করে, কোরোশন রেজিস্ট্যান্স হয়। এর কি হয়, এর হচ্ছে দুটো কোর থাকে, যেটা অন্যান্য বারে হয় না, স্টিল বারে। এটা হচ্ছে দুটো কোর, একটা ইনার কোর, একটা আউটার কোর। এখানে আউটার কোরটা কি হয়, হার্ড হয়, ইনার কোরটা কি হয়, সফট হয়। এই জন্য এটা ওয়াটার ওয়েদার রেজিস্ট্যান্স
প্রপার্টি ক্রিয়েট করে, তারপর হচ্ছে ডাক্টিলিটিটাও প্রোভাইড করে। স্ট্রেংথও হাই হয়। দেখো আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি। দেখো থার্মোমেকানিক্যালি ট্রিটেড এর ফুল ফর্ম টিএমটি বার অ্যান্ড সিট কনস্ট্রাকশন পারপাস রিজন দ্যাট এর হচ্ছে হাই স্ট্রেংথ প্রোভাইড করে, হাই কোরোশন রেজিস্ট্যান্স হয় কম্পেয়ার টু নর্মাল সিট। এটা মনে রাখবে, হাই স্ট্রেংথ আর হাই কোরোশন রেজিস্ট্যান্স, যে জন্য আমরা ইউজ করি। বার হ্যাভিং এ টাফ আউটার কোরটা হার্ড হয়, সফট হয় ইনার কোর। দেখো সফট হওয়ার জন্য টিএমটি বারটা গ্রেট টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড ইলংগেশন পয়েন্ট বেশি হয়। সফট হওয়ার জন্য টেনসাইল স্ট্রেংথ আর ইলংগেশন পয়েন্টটা বেশি থাকে। এবারে দেখো অন্যান্য যেসব বার ইউজ করি তার হচ্ছে ফুল ফর্ম কখনো কখনো জিজ্ঞাসা করে। HYSD বার ইউজ করেছি, তার হচ্ছে কি হয়, হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার। HYSD বার কোনগুলো? FE415, FE500। এবারে হচ্ছে এগুলো কি ইল্ড স্ট্রেংথকে জেনারেট করে, আর এফি মানে ফেরাস, এটাও মনে রাখবে। আর হচ্ছে তোমার যদি বলে, আর হচ্ছে মাইল্ড স্টিল কোনগুলো হয়, মাইল্ড স্টিলের গ্রেড কি হয়, FE250, আমরা সবাই জানি এটা 415, 500। এবারে যদি বলে এফি ধরো 500D আছে, এই ডিটা কি ডিনোট করে, অনেক সময় জিজ্ঞাসা করে ডিটা কি, ডাক্টিলিটিকে ডিনোট করে। তারপরে দেখো যদি এসডি বার বলে সুপার ডাকটাইল বার, TMX থার্ম্যাক্স পাওয়ার স্টিল, টর হচ্ছে টরি স্টেজ স্টিল কর্পোরেশন অফ লাক্সেমবার্গ, CTD কোল্ড টুইস্টেড ডিফর্ম স্টিল, এগুলোর ফুল ফর্ম জিজ্ঞাসা করে থাকে। আমি একটা ওই কোশ্চেনটা নিয়ে আসার সাথে সাথে আমি এতগুলো জিনিস বলে দিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। TMT খুব ইম্পর্টেন্ট, ধরে পরীক্ষায় খুবই। দেখো তারপরের কোশ্চেনটা আমরা দেখে নেব। এখানে কি বলছে, হোয়াট আর দ্য ভেরিয়াস টেস্ট ফর চেকিং ব্রিক কোয়ালিটি। এখন বলছে তুমি যদি ব্রিক কোয়ালিটি চেক করো, তুমি কি কি টেস্ট করবে, ব্রিক কোয়ালিটি চেক করার জন্য কি কি টেস্ট করবে। দেখো ফিল্ড টেস্টও হতে পারে, আবার হতে পারে ল্যাবরেটরি টেস্ট। তোমার তাহলে দেখে নি কি কি ফিল্ড টেস্ট হয়, কি কি ল্যাবরেটরি টেস্ট হয়। ল্যাবরেটরি টেস্টের মধ্যে কি কি আছে, ওয়াটার অ্যাবজর্পশন, ক্রাসিং স্ট্রেংথ, এফ্লোরেসেন্স, ডাইমেনশনাল স্টেবিলিটি। ডাইমেনশনাল স্টেবিলিটি কি, 20টা ব্রিক নিতে হয়, লেন্থ, ওয়াইড, হাইট বরাবর 20টা ব্রিককে একসাথে রেখে তার টোটাল ওভারঅল ডাইমেনশন নিয়ে তার টলারেন্সের মধ্যে আসছে কিনা চেক করে নিতে হয়। এফ্লোরেসেন্সটা কি, জলের মধ্যে রেখে দিতে হয়, যখন অ্যাবজর্ব করে যাবে তখন দেখতে হয় ওর সারফেসে হোয়াইট প্যাচেস আসছে কিনা, বা কতটা এরিয়া আসছে তার বেসিসে আছে। এগুলো সমস্ত টেস্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি শুধু নামগুলোই এখানে কোশ্চেনে এনেছি, সমস্ত টেস্টগুলো দেখবে। দেখো ফিল্ড টেস্টের মধ্যে আছে হার্ডনেস টেস্ট, তোমাকে 1 মিটার হাইট থেকে ড্রপ করে দিতে হবে, দেখতে হবে ভাঙছে কিনা। সাউন্ডনেস টেস্ট, দুটো ব্রিককে নিয়ে ওটাকে বলে ক্ল্যাপ টেস্ট, যদি তোমরা দুটো ব্রিককে নিয়ে ঠোকো মেটালিক সাউন্ড আসছে কিনা দেখতে হবে। ইম্প্যাক্ট টেস্ট, হার্ডনেসে স্ক্র্যাচ করা হয় আর ইম্প্যাক্টে হাইট থেকে ফেলা হয়। দেখো তারপরে কি হয়, শেপ অ্যান্ড সাইজ দেখলে তুমি বাঁকাটারা আছে কিনা, সারফেস পুরো এজ গুলো স্ট্রেট আছে কিনা, শার্প এজ আছে কিনা। স্ট্রাকচার টেস্ট, স্ট্রাকচারটা দেখলে কেমন, তার মধ্যে কোনো কিছু অর্গানিক ম্যাটার কিছু আছে কিনা। ঠিক আছে, এই টেস্টগুলো হয়। তুমি হচ্ছে ল্যাবরেটরি টেস্টগুলো একটু ডিটেলসে দেখে নিও, ফিল্ড টেস্টগুলো তো ডিটেলসে দেখার কোনো দরকার নেই, এক লাইনে বলে দিলেই হবে। হার্ড টেস্ট হচ্ছে নীল দিয়ে স্ক্র্যাচ করতে হয়, সাউন্ডনেস টেস্ট, ক্ল্যাপ টেস্ট, ইম্প্যাক্ট টেস্ট 1 মিটার হাইট থেকে ফেললে, শেপ বা সাইজ দেখে নিলে, স্ট্রাকচার টেস্ট সারফেসে কোনো কিছু মেটেরিয়াল কিছু আছে কিনা, আলাদা কোনো মেটেরিয়াল বা ভেজিটেশন এসব আছে কিনা দেখে নিলে তাহলেই হয়ে যাবে। তারপরের দেখো কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ গানেটিং। গানেটিং এর আরেকটা নাম আছে হচ্ছে শর্ট গ্রিড। এটা কি জন্য করা হয়, দেখো যদি ড্যামেজ ওয়াল হয় তাকে রিপেয়ার করার জন্য। ধরো কোনো রিটেনিং টাইপের ওয়াল, তুমি স্টিল ওয়্যার কেজ ইউজ করছো, তার সাথে রিটেনিং, দেখো রিটেনিং ওয়াল টাইপেরই আছে, শর্ট গ্রিড বা গানেটিং বলে। এখানে কি করা হয়, এই একটা প্রেসার নেজেল, যেখানে হচ্ছে মর্টারটা কত 1:3 থেকে 1:4 রেশিওর মর্টার ইউজ করা হয়, সেটাকে হচ্ছে প্রেসার 2 থেকে 3 kg/cm² প্রেসার দিয়ে এটা নজেলের থ্রু দিয়ে সারফেসে দেওয়া হয়। দেখো
একটা গান থাকে, প্রেসার নজেল থাকে, প্রেসার নজেলের থ্রু দিয়ে ওই মোটরটাকে স্প্রে টাইপের করে দেওয়া হয়। আর এটা কি ড্যামেজ ওয়াল রিপেয়ার করার জন্য ইউজ হয় 1:3 টু 1:4 রেশিওতে। আর কত প্রেসার থাকে 2 to 3 kg/cm² প্রেসার থাকে। তাহলে সবই বলে দিলাম। গানিটিং বা শর্টক্রিট, শর্টক্রিটও বলতে পারে, গানিটিংও বলতে পারে, তোমাকে নাম কিন্তু মনে রাখতে হবে। এর দেখো, অ্যান ইন্টিমেট মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড or fine aggregate and water is forced or ejected through cement gun shot into place by means of compressed air. It is a process mixer cement sand in proportion of 1:3 is shooted on concrete surface with the help of cement gun under pressure 2 to 3 kg/cm². It is a highly effective. এটা আমি সব ডিটেলস গুলোই বলে দিয়েছি। এই ডিটেলস গুলো তোমাকে দেখতে হবে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট ডিটেলস গুলো। গানিটিং বা শর্টক্রিট অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, এটা করা হয় এবং আমি ইরিগেশন প্রজেক্টেও দেখে এসেছি এই শর্টক্রিট আছে। দেখো পরের কোশ্চেনটা দেখবো, ডিফারেন্স বিটুইন ভলিউম ব্যাচিং অ্যান্ড ওয়ে ব্যাচিং। এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ধরে। বলছে ভলিউম ব্যাচিং আর ওয়েট ব্যাচিং এর মধ্যে, ওয়ে ব্যাচিং এর মধ্যে পার্থক্য কি। দেখো দুটো পিকচার দেখে বুঝতেই পারছো, পিকচারে কি দেখানো আছে। একটাতে দেখানো আছে হপার, এই হপারের সাথে কি থাকে, লোড সেল থাকে, যেটা ব্যাচিং প্ল্যান্ট ইউজ করা হয়, ওয়ে ব্যাচিং। মানে প্রতিটা মেটেরিয়াল, ইন্ডিভিজুয়াল মেটেরিয়ালের ওয়েট হয়, তার বেসিসে একটা লোড সেল থাকে, তাতে ওয়েট হয়, তারপরে একটা মিক্সারের মধ্যে এসে তারপরে মিক্স হয়, সেটা হচ্ছে ওয়ে ব্যাচিং, যেটা ব্যাচিং প্ল্যান্টে হয়। আর ভলিউম ব্যাচিং কি, এটাকে কি বলে, ফার্মা বক্স বা গেজ বক্স, ফার্মা বক্স বা গেজ বক্স বলে। এই গেজ বক্সের ভলিউম কত, 0.0347 বা 35 লিটার অ্যাপ্রক্স বলতে পারো, এত এমজি। এই এত একটা মানে সিমেন্ট বস্তার যে ভলিউম, সেই ভলিউমের বেসিসে একটা বানানো হয়। কারণ যদি 1:2:4 রেশিওতে তুমি নমিনাল মিক্স করো, এই ভলিউম ম্যাচিং কি নমিনাল মিক্সের জন্য ইউজ করা হয়, তখন কি একটা হচ্ছে সিমেন্ট, দুইটা ফাইন এগ্রিগেট, চারটা কোর্স এগ্রিগেট। তুমি একটার যদি একটা ভলিউম বানিয়ে নাও ফার্মা বক্স, তাহলে তার রেসপেক্টে দুটো দুটো বক্স দিয়ে দেবে ফাইন এগ্রিগেট, চারটে বক্স দিয়ে দেবে কোর্স এগ্রিগেট, তাহলেই তোমার হয়ে গেল মিক্স বানানো। তার সাথে জল দিয়ে দেবে পরিমাণ মতো। সেই জন্য একটা ফার্মা বক্স বানিয়ে নেওয়া হয়, যার ভলিউম হয় একটা সিমেন্ট ব্যাগের ভলিউমের সমান। ঠিক আছে, দেখো ডিফারেন্স গুলো আমরা দেখে নিই। ভলিউম ব্যাচটা কি, স্মল আর লেস ইম্পর্টেন্ট কাজের জন্য ইউজ করা হয়। মেজর আর ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ওয়ে ব্যাচিং ইউজ করা হয়। দেখো তারপরের পয়েন্টটা বলছে অল ইনগ্রিডিয়েন্টস আর মেজার বাই ভলিউম। কারণ দেখো একটা সিমেন্ট ব্যাগের ভলিউমের আমি ফার্মা বক্স ইউজ করেছি, তার রেসপেক্টে করছি, মানে ভলিউমের রেসপেক্টে করছি। আর ওখানে কি বললাম, ওয়ে ব্যাচিং এ প্রতিটা হপারের নিচে আমাদের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লোড সেল থাকে, সেই লোড সেলটা ওয়েট মেজার করে মেটেরিয়ালটাকে নেয়। তাহলে ভলিউম ব্যাচিং কি ম্যানুয়ালি করা হয়, আর এটা ব্যাচিং প্ল্যান্টের থ্রু দিয়ে করা হয়। ভলিউম ব্যাচটা কোন কোডে আছে, 456/2000 নমিনাল মিক্স রেশিও, নমিনাল মিক্স করা হয়। ভলিউম ব্যাচে নমিনাল মিক্স করা হয়, আর এটাতে ডিজাইন মিক্স করা হয়, যেটা কোড ফলো করে 10262/2019। এবার ভলিউম ব্যাচে কি হয়, স্যান্ডের যে বাল্কিং সেটাকে কিন্তু কনসিডার করতে হয়। আর হচ্ছে ওয়ে ব্যাচিং এ স্যান্ডের বাল্কিং কনসিডার করতে হয় না। ওয়ে ব্যাচিং এ কি করা হয়, ময়েশ্চার কারেকশন করতে হয় ডেইলি। যদি বৃষ্টি হয়ে থাকে বা ময়েশ্চার যদি রিডিউস হয়ে থাকে, আগের দিন বৃষ্টি হয়ে থাকে, ডেইলি বেসিসে কি করতে হয়, ময়েশ্চার কারেকশন করা হয়। সেটাও ওয়েটের রেসপেক্টই করা হয়, যে কতটা পার্সেন্ট ময়েশ্চার আছে, সেই রেসপেক্টে ময়েশ্চার কারেকশনের হিসাবে জলটাকে কম করে সেই অ্যামাউন্টটাকে ফাইন এগ্রিগেট হোক, কোর্স এগ্রিগেট হোক, অ্যাড করা। এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কয়েকটা পার্থক্য, যেটা খুবই ইম্পর্টেন্ট, ধরতে পারে তোমাকে। তুমি যদি বলে থাকো যে আমার ফেভারিট সাবজেক্ট বিএমসি কংক্রিট টেকনোলজি, এই কোশ্চেনটা ধরতে পারে। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেনে যাব, হোয়াট ডু ইউ মিন বাই M20। M20 বলতে তোমাকে কি বোঝায়, এমটা কি বোঝায়,
মিক্স আর 20টা কি বোঝায়? ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ of a 150 mm cube at 28 days expressed in Newton per mm square or MPa. 20 MPa বোঝায় ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ at 28 days for 150 mm cube। দেখো এমটা রেফার করে মিক্সটাকে, আর নাম্বার টু দ্য স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেংথ অফ 150 mm size cube at 28 days expressed in Newton per mm square or MPa। ঠিক আছে, এবারে দেখো আগের কোশ্চেনটাতে ছিল নমিনাল মিক্স ডিজাইন মিক্স, এটা নমিনাল মিক্সের রেশিও গুলো কি হয় 1:n:2n রেশিওতে সবসময় থাকে। ওয়ানটা সিমেন্ট, এটা কি ফাইন এগ্রিগেট, আর এটা হচ্ছে কোর্স এগ্রিগেট। সেই হিসাবে 1:5, 5 যখনই M5 বলবে তখন মাঝে 5 হয়, এটা মনে রাখার চেষ্টা করবে। তারপরে একটা একটা করে কমতে কমতে থাকবে, M20তে এসে এক না কমে এটা 1.5 হয়ে যাবে। সেই জন্য M20 রেশিওটা অনেক সময় জিজ্ঞাসা করে 1:1.5:3। আর হচ্ছে পিসিসির মিনিমাম গ্রেড কত? পিসিসির মিনিমাম গ্রেড M15, আর হচ্ছে আরসিসির মিনিমাম গ্রেড হচ্ছে M20। আর হচ্ছে ডিজাইন মিক্স, দেখো নমিনাল মিক্স M20 আপ টু M20 পর্যন্ত নমিনাল মিক্স ইউজ করা হয়। গ্রেটার দেন M20 গ্রেডের ক্ষেত্রে ডিজাইন মিক্স ইউজ করা হয়। এইগুলো জানতে হবে তোমাকে। আর M7.5 1:4:8, ঠিক আছে, M10 1:3:6, M15 1:2:4, M20 1:1.5:3, M25 1:1:2। এগুলো হচ্ছে নমিনাল মিক্সের বিভিন্ন গ্রেডের রেশিও আমি দিয়ে দিয়েছি, এগুলো মনে রাখতে হবে। হঠাৎ করে তোমাকে একটা জিজ্ঞাসা করে নিতে পারে যে তুমি বলতে পারছো কিনা। তারপরের কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। এটাও খুব ইম্পর্টেন্ট। ধরে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ কি ডিফাইন করে? The strength of the concrete below which not more than 5% of the test result are expected to fail, সেটাকে বলে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ। এ দেখো এখানে কি 5% টেস্ট রেজাল্ট যেটা ফেল হতে পারে সেটাকে দেখিয়েছে, এটা হচ্ছে এফসিকে। ঠিক আছে, যদি এফসিএম মিন স্ট্রেংথ বের করো তাহলে সেটা হবে এফসিকে প্লাস কে ইন্টু এস হয়, কে ইন্টু এস বা সিগমা ধরতে পারো, এফ সিগমা এফসিকে প্লাস 1.65 ইন্টু সিগমা। এরকম করে বের করি মিনটাকে আমরা। মিন স্ট্রেংথ বের করি, দেখো সমস্ত কিছু দেখানো আছে, 5% টেস্ট রেজাল্টটাও দেখানো আছে। দেখো characteristics then defined as the strength of concrete below which not more than 5% test result are expected to fail, মানে 5% এর থেকে ফেল হওয়া এক্সপেক্ট করা যাবে না। তারপরে যদি ক্যারেক্টারিস্টিক লোড বলে, এটাও ইম্পর্টেন্ট। লোড বলতে পারে বা স্ট্রেংথ বলতে পারে, ম্যাক্সিমাম লোড অ্যাক্ট অন এ স্ট্রাকচার দ্যাট হ্যাজ 95% চান্স অফ নট বিং এক্সিডেড ডিউরিং দ্য স্ট্রাকচার লাইফ স্প্যান। স্ট্রাকচারের লাইফ স্প্যানের মধ্যে 95% থেকে 95%-এর থেকে যদি চান্স না থাকে লোডটা এক্সিড করার, তখন তাকে সেই লোডটাকে ক্যারেক্টারিস্টিক লোড বলে। ক্যারেক্টারিস্টিক লোড ইজ দ্য ম্যাক্সিমাম লোড অ্যাক্ট অন এ স্ট্রাকচার দ্যাট হ্যাজ 95% চান্স অফ নট বিং এক্সিডেড ডিউরিং দ্য স্ট্রাকচার লাইফ স্প্যান। ঠিক আছে, এটাকে ক্যারেক্টারিস্টিক লোড বলে। ওখানে 5% টেস্ট রেজাল্ট নট এক্সপেক্টেড টু ফেল ছিল, আর এক্সপেক্টেড টু ফেল নট মোর দ্যান 5%। এখানে হচ্ছে 95% চান্স নট বিং এক্সিডেড ডিউরিং দ্য স্ট্রাকচার লাইফ স্প্যান। যখনই ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ ধরবে তোমাকে কাউন্টার কোশ্চেনে ক্যারেক্টারিস্টিক লোডটা ধরতে পারে। খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। আমি দুটোই দিয়ে দিয়েছি, ওই জন্য কোশ্চেনটাও সেই জন্য এনেছি যে এর থেকে আর অন্য কোশ্চেন কি ধরতে পারে সেই হিসাবে দেখে নেবে। তারপরে কোশ্চেনে চলে যাব। দেখো 10 নম্বর কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্কেবিলিটি অফ কংক্রিট। ওয়ার্কেবিলিটি বলতে কি বোঝো? ওয়ার্কেবিলিটি কি রেফার করে? ওয়ার্কেবিলিটি রেফার্স টু ইজি উইথ হুইচ কংক্রিট ক্যান বি mixed, transported, placed and compacted without losing its plasticity or uniformity. দেখো ওয়ার্কেবিলিটি টেস্ট করার জন্য আমি মেথড গুলো বলেছিলাম। এটা কি স্লাম কোন টেস্ট, কেলি বল টেস্ট, ফ্লো টেবিল টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট। ঠিক আছে,
সমস্ত ভিভি কনজিস্টোমিটার টেস্ট, এগুলো সমস্ত তোমাকে বলেছিলাম, এগুলো দেখে নিও। মেথড গুলো কি কি আছে, কখন কোনটা ইউজ করা হয়। ভিভি কনজিস্টোমিটার টেস্ট ভেরি লো ওয়ার্কেবিলিটির জন্য ইউজ করা হয়। এগুলো আমি আগের দিনে একটা বলেছিলাম, তার রেসপেক্টে একটা অর্ডারও দিয়েছিলাম। আগের দিনের ভিডিওটাও দেখে নিও, আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বা এটার একটা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। দেখো, কোশ্চেন গুলো কালেক্ট করে তোমাদের তার সম্পর্কে এত ইনফরমেশন দেওয়া, এই এত অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টেশন বানানো খুবই টাইম সাপেক্ষ ব্যাপার। সবাই একটা সাবস্ক্রাইব করে দিও অন্তত, তারপরের যে ভিডিওগুলো আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তার জন্য। দেখো, তারপর এটা ডিটেলসটা একটু দেখে নিই। এটাই বলেছি, ওয়ার্কেবিলিটি রেফার্স টু দ্য ইজি উইথ হুইচ কংক্রিট ক্যান বি মিক্সড, ট্রান্সপোর্টেড, প্লেস, কম্প্যাক্টেড উইথাউট লুজিং ইট প্লাস্টিসিটি। ওয়ার্কেবিলিটি টেস্টের যে যে আমাদের টেস্ট করার আছে ওয়ার্কেবিলিটি, সেগুলো আমি ছবিতে দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। তারপরের কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আগের দিন আমি এতে দিয়েছিলাম হোমওয়ার্কের কোশ্চেনের মধ্যে, আজকে আমি নিয়ে এসেছি। দেখো, যে আমাদের ফ্লাম টেস্ট আছে কংক্রিটের, সেটার প্রসিডিওর বলতে বলে অনেক সময়। কিভাবে তুমি প্রসিডিওরটা দেখো, এর হচ্ছে এখন কোডটা হচ্ছে IS 1199 পার্ট 2 2018। এটা হচ্ছে লেটেস্ট কোড, যেখানে কংক্রিটটাকে তিনটে লেয়ারে, একটা, দুটো, তিনটে লেয়ারে ফিল করা হয়। ঠিক আছে, আগে চারটে লেয়ার ছিল, এটা একটা মেজর চেঞ্জ হয়েছে। আর স্লাম কোনের এটা টপ ডায়া কত 10, বটম ডায়া কত 20, আর হাইট কত 30, সরি এগুলো সেন্টিমিটার, মানে 300 mm, 200, আর হচ্ছে 10। ঠিক আছে, এবারে হচ্ছে স্লাম কোন কি জন্য ইউজ করি, স্লাম টেস্ট ওয়ার্কেবিলিটি মেজার করার জন্য। যে যে দেখো, স্লাম, এটা হচ্ছে ক্যাম্পিং রড, স্লাম কোন, এটা হচ্ছে একটা কর্নি নিয়েছি। ঠিক আছে, আর হচ্ছে একটা কংক্রিট রাখার জন্য, ধরার জন্য একটা ট্রে নিয়েছি। স্লামটাকে তুমি যখন তুলবে, তারপরে দেখো একটা স্কেল রেখে এটাকে উল্টো করে দিয়েছি। স্লাম কোনটাকে কতটা সাবসাইড হচ্ছে, সেটাই হচ্ছে স্লামটাকে মেজার করে, সেটা আমি বলেছি আগেই। দেখো, প্রসিডিওরটা আমি দেখে নেবো, পুরো জিনিসটা দেখবো। স্লাম টেস্ট হচ্ছে, কোড হচ্ছে IS 1199 পার্ট 2 2018। কনসিস্টেন্সি বা ওয়ার্কেবিলিটি মেজার করা হয়। এবারে হচ্ছে স্লাম টেস্টটা অ্যাপ্লিকেবল কোন স্লাম রেঞ্জের জন্য হয়, 10 থেকে 210। খুব ইম্পর্টেন্ট, এই নতুন কোডেতে দেওয়া আছে, কিন্তু ভ্যালুটা তোমাকে দেখে নিতে হবে। টেস্ট নট অ্যাপ্লিকেবল ফর ফোম কংক্রিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, নো ফাইন্স কংক্রিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আর কখন ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ 40 mm পর্যন্ত অ্যাপ্লিকেবল, তার উপরে এগ্রিগেট সাইজ হলে স্লাম কোন ইউজ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট, এটা ধরতে পারে কোশ্চেনে। স্লাম কোন থেকে, স্লাম টেস্ট থেকে প্রতিবার কোশ্চেন ধরে, কাউকে না কাউকে ধরবেই, আমি বলে দিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট। স্লাম কোনটা কি হয়, একটা ফার্স্ট টার্ম হয়, হলো ফার্স্ট টার্ম, 1.6 mm ঠিক হয়। টপ ডায়ামিটার দেখো 100 mm, 2 mm এর টলারেন্স। বটম দেখো 200, 2 mm এর টলারেন্স। হাইট দেখো 300, 2 mm এর টলারেন্স। টলারেন্স গুলো হয়তো অনেকেই জানতে না, দেখে নিও। ট্যাম্পিং রডটা কত 600 mm লেন্থ, 5 mm টলারেন্স। ডায়ামিটার হচ্ছে 16 mm, 1 mm টলারেন্স। ঠিক আছে, প্রসিডিওর কি হয়, প্রথমে কি করে, মোল্ডটাকে ক্লিন করে ভিতরে সারফেসটাকে অয়েল ফয়েল ইউজ করে নিতে হয়। তারপরে কি করে, কংক্রিটটাকে তিনটে লেয়ারে আমরা ফিল করি। ইচ লেয়ার 25 ট্যাম্পিং ইউজ করি, ট্যাম্পিং রড দিয়ে, যেটা 16 mm ডায়ামিটার, 600 mm লেন্থ। তারপর কি করি, ইমিডিয়েটলি আফটার ফিলিং দ্য কোন ইজ স্লোলি লিফটেড। সারফেসটাকে লেভেল করে দেওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে কোনটাকে স্লোলি ভার্টিক্যালি লিফট করি। সেটা কত, ফিল করার, দেখো 5 ± 2 সেকেন্ডের মধ্যে আমাকে লিফট করে নিতে হবে। বাই এ স্ট্রেট আপওয়ার্ড পুশ, পুরো স্ট্রেট ভাবে আপওয়ার্ড পুশ লাগিয়ে তোমাকে তুলে নিতে হবে। কংক্রিট ইজ অ্যালোটেড টু সাবসাইড। তারপর কি হবে, তুমি তুলে নেওয়ার পরে কংক্রিটটা সাবসাইড হবে। তারপরে কি করবে, দ্য হোল অপারেশন ফ্রম স্টার্ট টু ফিলিং টু রিমুভাল অফ মোল্ড শ্যাল বি ক্যারিড উইদিন, দেখো পুরো টেস্টটাকে কিন্তু 180 সেকেন্ডের মধ্যে করে নিতে হবে। এটা কিন্তু
অনেকেই জানো না তোমরা কত সেকেন্ডের মধ্যে টেস্টটাকে করতে হয়। তোমরা এমনি নর্মালি করতে থাকো, যত টাইম লাগবে, কিন্তু টেস্টটা পুরোটা 180 সেকেন্ডের মধ্যে করে নিতে হবে। আর লিফটিংটা কি 5 ± 2 সেকেন্ডের মধ্যে লিফট করতে হবে। যখনই তুমি ওটাকে লেভেল করে নিচ্ছ টপ সারফেসটাকে, তখনই কিন্তু এটা হচ্ছে 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে লিফটিং করে নিতে হবে। দেখো, দ্য ডিক্রিজ ইন দ্য হাইট, যেটা হাইটটা ডিক্রিজ হবে, তুমি যদি মোলটাকে উল্টো করে ধরো বা ওর মধ্যে একটা হ্যান্ডেল থাকে, ওই হ্যান্ডেলটাকে টপ করে তার মধ্যে যদি ট্যাম্পিং রডের মধ্যে স্কেল থাকে, ট্যাম্পিং রডটা উল্টো দিক করে স্কেলের দিকে তুমি যদি দেখো, তাহলে তুমি আসবে স্লামটা কত। যে সাবসাইড হবে তাকে স্লাম বলে। আর সেটাকে কি 5 mm এর রেসপেক্টে মেজার করা হয়, নিয়ারেস্ট 5 mm। এই দেখো, এটাকে উল্টো দিকে করে তুমি মেজার করে নিলে কত সাবসাইড হয়েছে, সেটাকে কি বলে, স্লাম বলে। 3টে লেয়ারে ভরেছো, তারপরে টপ লেয়ারটাকে লেভেল করেছো, লেভেল করে দেখো স্ট্রেট আপওয়ার্ড পুশ লাগিয়ে ওপরে তুলছো। তোলার পরে এটাকে উল্টো করে তুমি মেজার করে দেখছো কতটা নিচে নেমেছে কংক্রিটটা, সাবসাইড হয়েছে। আর যদি এরপরে যদি আলাদা আলাদা শেপ আসে, তুমি বুঝতেই পারছো, কোলাপস করে গেলে কোলাপস স্লাম হয়ে যাবে। যদি শিয়ার স্লাম আসে, শিয়ার স্লাম আসলে টেস্টটাকে রিপিট করতে হবে। দেখো, তারপরে যেটা আছে হোমওয়ার্কের জন্য কিছু কিছু কোশ্চেন এনেছি। সেগ্রিগেশন ব্লিডিং, কারণ সেগ্রিগেশন ব্লিডিং তুমি ডিফাইন করতে বললে তুমি বললে, কিন্তু তার রেসপেক্টে সেগ্রিগেশনের কারণ কি, তার এফেক্ট কি কি হতে পারে, ব্লিডিং এর এফেক্ট কি হতে পারে, আর লাইটেন্স কাকে বলে, এইসব ধরতে পারে। লাইটেন্স কখন বলে, যখন কংক্রিট সারফেসে সিমেন্ট, ওয়াটারের সাথে সিমেন্টও আসবে, তখন তাকে লাইটেন্স বলে। শুধু যদি ওয়াটার আছে তখন তাকে ব্লিডিং বলে। সেগ্রিগেশন যখন মেটেরিয়াল গুলো সব আলাদা আলাদা হয়ে যায়, কোর সেগ্রিগেট আলাদা হয়ে যায়, মিক্স থেকে সেপারেট হয়ে যায়, তখন তাকে সেগ্রিগেশন বলে। প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং অফ কংক্রিটটা দেখে নিও। ব্যাচিং হবে, মিক্সিং হবে, ওই রেসপেক্টে অর্ডারটাও দেখে নেবে, প্রতিটার কি কি পয়েন্টস আছে সেগুলো পড়ে নেবে। ফ্রিকোয়েন্সি অফ স্যাম্পেলিং, 1 থেকে 5 MQ এর জন্য একটা স্যাম্পেল, যেটা IS 456 আছে। কিভাবে স্যাম্পেল নেওয়া হয়, এই স্যাম্পেলটা কিন্তু 28 days এর জন্য নেওয়া হয়। যদি তুমি 7 দিন করো, তখন তোমাকে এক্সট্রা স্যাম্পেল নিতে হবে, এটা কোডে লেখা আছে, ভালো করে দেখে নিও। 6 থেকে 15-এর জন্য 2টো, 16 থেকে 30-এর জন্য 3টে, 31 থেকে 50-এর জন্য 4টে, তারপরে 50 অ্যাড হতে হতে যাবে, তার জন্য এখানে একটা স্যাম্পেল অ্যাড হতে হতে যাবে। মানে 50 থেকে 100-এর জন্য 5টা, 100 থেকে 150-এর জন্য 6টা, ওরকম করে একটা স্যাম্পেল অ্যাড হতে হতে যাবে। তারপরে দেখো ফর্মওয়ার্ক স্ট্রিপিং টাইম। স্ট্রিপিং টাইম মানে ফর্মওয়ার্ক রিমুভাল টাইম, যেটা কোডে ভ্যালুটা দেওয়া আছে, আমরা জানি স্ল্যাব বিম, ওটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ধরতেই পারে তোমাকে একটা বলে দিল ঘরের ডাইমেনশন এত বা বিম এত মিটার লেন্থ, তুমি তাহলে কবে ওটাকে স্ট্রিপিং করবে, হোমওয়ার্কটাকে ডিসাটারিং কবে করবে, জিজ্ঞাসা করতে পারে। তারপরে কি কংক্রিটের বিভিন্ন টেস্ট আছে। ফ্রেশ কংক্রিট হলে তার টেস্ট আছে, ওয়ার্কেবিলিটি টেস্ট আছে, সেটিং টাইম টেস্ট আছে, সেটা দেখবে। হার্ডেন কংক্রিটের বিভিন্ন স্ট্রেংথের টেস্ট আছে, সেগুলো দেখতে হবে। যদি ফেল হয় তাহলে এনডিটি করি আমরা। এনডিটি মানে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। নন ডিস্ট্রাকটিভ টেস্টে রিমাউন্ট হ্যামার করি, আল্ট্রাসনিক পালস ভেলোসিটি করি। এগুলো মোটামুটি তোমাকে ঘরে দেখে নিতে হবে, কারণ এত বড় সেশন হয়ে যাচ্ছে। আমি শর্ট শর্ট সেশনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কাউন্টার কোশ্চেন আসে, সেই টাইপের গুলো আমি বলে দিলাম। দেখো, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরের লেকচার সবাই লাইক করো, কমেন্ট করো, আরো কি কি সাবজেক্টে তোমাদের ওপর দরকার সেগুলো জানাও। আজকের মতো এখানেই শেষ করি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।